প্রিয় স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে ক্লাস 9-এর একটি কবিতা কিছু অংশ আলোচনা করব। কবিতার নাম ভাঙার গান। কবি অর্থাৎ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা। কবিতাটি এর আগের দিন আলোচনা শুরু করেছিলাম, কিন্তু সেই দিন পূর্ণাঙ্গ আলোচনা করা হয়নি। তাই এই কবিতার বাকি থাকা অংশটুকু আজকে আলোচনা করব। তাহলে কবিতার নাম ভাঙার গান। কবি অর্থাৎ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা। আমি বোর্ডে লিখে দিয়েছি, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ যে কবিতার নাম ভাঙার গান, মূল গ্রন্থ ভাঙার গান। কবিতার যেটুকু আলোচনা হয়েছিল তার পরের অংশটুকু আজকে আলোচনার বিষয়। তোমরা প্রত্যেকেই তোমাদের নিজের বই অর্থাৎ পাঠ্য বই এর 53 নম্বর পাতাতে দেখো, ওখানে কবিতাটি রয়েছে। আমি শুরু করছি। প্রথমেই বলা হচ্ছে, ওরে ও পাগলা ভোলা। এখানে পাগলা কেন বলা হলো, আর পাগলা শব্দের অর্থ কি? পাগলা শব্দের অর্থ হচ্ছে অবুঝ, অর্থাৎ যে বোঝে না কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। এই বিবেকটুকু বা জ্ঞানটুকু বা বিচার ক্ষমতা যাদের নেই তাদেরকে আমরা বলি পাগল। এখানেও বলা হলো ওরে ও পাগলা ভোলা। ভোলা কাকে বলা হয়েছে? ভোলা হচ্ছে মহেশ্বর, অর্থাৎ সেই মহেশ্বরকে পাগলা ভোলা বলা হলো। অর্থাৎ আমরা ভোলা বলতে দেবাদিদেব মহাদেব শিবকে বলতে পারি। যে এখানে শিব বারবার এসেছে কবির প্রসঙ্গক্রমে, কবিতার আলোচনার সাপেক্ষে। তাই শিবকে বলা হলো ভোলা। কিরকম ভোলা? তাহলে বলা হচ্ছে পাগলা ভোলা। তারপরে বলছে এই পাগলা ভোলাকে কি বলছে? পরের লাইনে বলছে, দে রে দে প্রলয় দোলা। অর্থাৎ আমরা সকলেই জানি দেবাদিদেব মহাদেব ধ্বংসের দেবতা। শুধু যে ধ্বংসের দেবতা তাই নয়, ধ্বংসের সঙ্গে সঙ্গে তিনি সৃষ্টিরও দেবতা। পৃথিবীতে যখন অন্যায় অবিচার অত্যাচার এর পরিমাণ বেড়ে যায়, তখন এই ভোলা অর্থাৎ দেবাদিদেব মহাদেব এই পৃথিবীকে ধ্বংস করে দেন। ধ্বংস করার পর তিনি আবার নতুন করে
পাপশূন্য পরিষ্কার পৃথিবীর সৃষ্টি করে থাকেন। তাই আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই পাগলা ভোলাকে বললেন যে প্রলয়, প্রলয় শব্দের অর্থ হচ্ছে ধ্বংস। এই পৃথিবীকে ধ্বংস করে দে তা নয়, অর্থাৎ ভারতবর্ষের বুকে ইংরেজ সরকারের যে অত্যাচার, যে অন্যায় অবিচার, এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আহ্বান করা হলো। এখানে শিবরূপী ভারতীয় যুবক সম্প্রদায়কে কবি আহ্বান করেছেন। শিবের ন্যায় এই ভারতবর্ষের যুবক সম্প্রদায় চাইলে ভারতবর্ষের বুকে যে অন্যায় অত্যাচার হচ্ছে, সেই অন্যায় অত্যাচারকে ধ্বংস করে দিয়ে অন্যায় অত্যাচার মুক্ত এক নতুন ভারতবর্ষের সৃষ্টি করতে পারে। যেমন শিব পারে পাপে পরিপূর্ণ পৃথিবীকে ধ্বংস করে পাপ মুক্ত পৃথিবী সৃষ্টি করতে, ঠিক সেই রকমই আমাদের ভারতবর্ষের যুবক সম্প্রদায়েরাই পারে ভারতবর্ষের অন্যায় অবিচারকে, অত্যাচারকে নির্মূল করে স্বচ্ছ পরিষ্কার ভারতবর্ষ গড়ে তুলতে। তাই কবি মহাদেবের রূপে, শিবের রূপে ভারতবর্ষের যুবক সম্প্রদায়কে আহ্বান করলেন আর বললেন, তোমরা প্রলয়ের দোলা দাও, অর্থাৎ ধ্বংসের যে দোলন কম্পন, সেই ধ্বংসের কম্পন সৃষ্টি করো। তারপরে বলছে গারদ গোলা। গারদ বলতে এখানে জেলখানা। ভারতবর্ষকে একটা জেলখানায় পরিণত করে তুলেছিল তৎকালীন ইংরেজ সরকার, যার কারণে নজরুলের কণ্ঠে ধ্বনিত হলো সেই গারদ অর্থাৎ জেলখানাকে তোমরা দুলিয়ে দাও, প্রলয় করে দাও, ধ্বংস করে দাও। থাকবে না কোনো বাধা, থাকবে না কোনো জেলখানা, থাকবে না কোনো অত্যাচার, অন্যায় অবিচার। থাকবে সুন্দর এই ভারতবর্ষ, থাকবে অন্যায় অবিচার মুক্ত এই ভারতের আবহাওয়া, থাকবে এই ভারতবর্ষের মানুষ অত্যাচার মুক্ত হয়ে। তাই বললেন যে গারদগুলোকে নাড়িয়ে দাও, দুলিয়ে দাও, ধ্বংস করে দাও প্রলয়ের মতো। তারপরে কবি বলছেন জোরসে ধরে হেঁচকা টানে। জোরসে শব্দের অর্থ হচ্ছে প্রবল শক্তিতে বা প্রবল শক্তি দ্বারা বা প্রচন্ড শক্তি দ্বারা। তারপরে বলছে ধরে, অর্থাৎ আঁকড়িয়ে ধরা, প্রবল শক্তি দিয়ে আঁকড়িয়ে ধরে। তারপরে বলছে হেঁচকা। হেঁচকা মানে হঠাৎ করে জোরে ধরে টান দেওয়া। অর্থাৎ আমরা কোনো কিছু যখন নিজের দিকে টানি, তখন সেই জিনিসটাকে শক্ত করে আমরা ধরি। ধরার পরে আমরা কি করি, হঠাৎ করে এক সময় জোর করে আমরা টান দিই। এই টান
কেই বললেন নজরুল হেঁচকা টান। অর্থাৎ ভারতবর্ষে যে গারদের সৃষ্টি হয়েছে, জেলখানার সৃষ্টি হয়েছে, সেই জেলখানাকে হেঁচকা টানে টেনে ভেঙে চুরে ধূলিসাৎ করে দাও, যাতে করে আর কোনোদিন ইংরেজ সরকার ভারতবর্ষের মানুষের উপর নিষ্ঠুর অত্যাচার চালাতে সক্ষম না হন। তাই নজরুলের ধ্বনি ধ্বনিত হচ্ছে কবিতার মধ্য দিয়ে। তারপরে বলছে মার হাঁক। হাঁক শব্দের অর্থ হচ্ছে ডাক, অর্থাৎ ডাক দিতে বলা হলো, কারণ আজকে সময় এসেছে আন্দোলনের সময়, আজকে এসছে যুদ্ধ করার সময়। আজকের সময় কিন্তু বসে থাকার সময় নয়, কারণ চিরদিন যদি বসে থাকো, চিরদিন ভারতবর্ষের নিরীহ মানুষের উপরে ইংরেজ সরকার অত্যাচার চালিয়ে যাবে। তাই নিজেকে মুক্তি করার জন্য, ভারত মাতাকে মুক্তি করার জন্য, স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার জন্য আজকে আমাদেরকে যুদ্ধ করতে হবে, আন্দোলন করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, নিষ্ঠুর অমানসিক ইংরেজ সরকারের বিরুদ্ধে। তাই ডাক দিতে বলা হলো, আজকে ডাক ছাড়ো, যুদ্ধের ডাক। ভারতবর্ষের মানুষ সবাই যদি একসঙ্গে ডেকে ওঠে, ডাক ছাড়ে, তাহলে ইংরেজ সরকার শুধু ভারতেই কাঁপবে তা নয়, ইংরেজ সরকার তার নিজ দেশেও কেঁপে উঠবে। এর পরবর্তীতে ভারতবর্ষের দিকে শাসনের হাত বাড়ানো তো দূরের কথা, তারা কল্পনাতেও এ স্বপ্ন কখনোই তৈরি করবে না বা বোনাবে না। তাই বলা হলো মার হাঁক, হইদারি হাঁক। হইদারি শব্দের অর্থ, হইদার শব্দটা এসছে হায়দার থেকে। হায়দার হচ্ছে ইসলাম ধর্মের প্রচারক হযরত মুহাম্মদ এর জামাই হযরত আলী, যে যুদ্ধের সময়, যুদ্ধের ময়দানে যখন শত্রুদের বিপক্ষে দাঁড়িয়ে ডাক ছাড়ত, এই আলীর ডাক শুনে যুদ্ধের ময়দানে শত্রু পক্ষগণ থরথর করে কেঁপে উঠত, তাদের ভিতরে কম্পনের সৃষ্টি হতো, তাদের মনের ভিতরে যেন প্রলয়ের সৃষ্টি হতো তার ডাক শুনে। আজকে কাজী নজরুল ইসলাম ভারতবর্ষের মানুষকে আহ্বান করলেন, সেই আলীর ন্যায় তোমরাও ডাক ছাড়ো। ভারতবর্ষের মানুষ যদি আজ একসঙ্গে ডাক ছাড়ে, তাহলে ইংরেজ সরকারও কেঁপে উঠবে। ইংরেজ সরকারের হৃদয়ে প্রলয়ের সৃষ্টি হবে, তারা ভারতবর্ষ ছাড়তে বাধ্য হবে। তাই কবি কাজী নজরুল ইসলাম বললেন, ভারতবর্ষের আপামর জনসাধারণকে ডাক ছাড়তে। আর ডাক হবে হায়দারের মতো ডাক। হায়দারে ডাক হবে
ভয়ঙ্কর ডাক হবে। তারপরে বলা হচ্ছে কাঁধে নে দ্বন্দ্বভি ঢাক। কাঁধে, কাঁধে শব্দের অর্থ হচ্ছে ঘাড়ে, নে অর্থাৎ নিতে বলা হলো, ঘাড়ের ওপরে নিয়ে নাও কি? তখন বলছি দ্বন্দ্বভি ঢাক, অর্থাৎ বড় ঢোল বা বড় ঢাক বা বড় বাদ্যযন্ত্র। সেই সময়ে যখন যুদ্ধ ঘোষণা করা হতো, যুদ্ধের ময়দানে দুই পক্ষর কাছে বড় ধরনের ঢাক থাকত, ঢোল থাকত, বাদ্যযন্ত্র। দুই পক্ষ যখন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যেত, সেই সময় দুই পক্ষ নিজ নিজ সেই ঢাক বা ঢোল বা যন্ত্র, সেই যন্ত্রে, সেই ঢাকে বাড়ি দিত, অর্থাৎ আওয়াজ দিত, হ্যাঁ আমরা প্রস্তুত। অন্য পক্ষ একই কাজ করত, ঢাক বাজিয়ে জানিয়ে দিত শত্রু পক্ষকে আমরাও প্রস্তুত। দুই পক্ষ যখন প্রস্তুত, যুদ্ধ শুরু হয়ে যেত। আজকে নজরুল আহ্বান করছে ভারতবর্ষের মানুষকে, তোমরাও আজকে কাঁধে অর্থাৎ ঘাড়ে সেই দ্বন্দ্বভি ঢাক নিয়ে নাও, কারণ যুদ্ধের সময় চলে এসছে। যুদ্ধ হবে ইংরেজ সরকারের সঙ্গে ভারতবর্ষের মানুষের, অন্যায়ের সঙ্গে ন্যায়ের, পরাধীনতার সঙ্গে স্বাধীনতার যুদ্ধ হবে। তাই যুদ্ধের বাজনার প্রয়োজন। যুদ্ধের বাজনা তোমরা আজকে ঘাড়ে নিয়ে নাও, তৈরি হয়ে যাও যুদ্ধের জন্য। তারপরে নজরুল বলছে ডাক, ওরে ডাক। ডাক শব্দের অর্থ আহ্বান করা, অর্থাৎ ডাকতে বলল। ডাক ভারতীয় সেই যুবক সম্প্রদায়কে, ভারতীয় যুবকদেরকে কবি বলছেন তোরা ডাক, ডাকতে থাক, আহ্বান কর, আহ্বান ছাড়, ডাক ছাড়। তারপরে বলছে মৃত্যুকে ডাক জীবন পানে। জীবন পানে শব্দের অর্থ হচ্ছে জীবনের দিকে। এই পৃথিবীতে যত প্রাণী, যত উদ্ভিদ জন্মগ্রহণ করেছে, সমস্ত প্রাণীকে একদিন মৃত্যুবরণ করতে হয়েছে, হচ্ছে, হবে। অমর কেউ কখনো হয়নি, মরতে সবাইকে হয়েছে। তাই নজরুল বললেন মৃত্যুকে আহ্বান করো, মৃত্যুকে ডাকো নিজের দিকে, জীবন পানে অর্থাৎ জীবনের দিকে ডাকো। কিছু পেতে গেলে কিছু দিতে হয়, তাহলে স্বাধীনতা পেতে গেলে আমাদের কিছু ত্যাগ করতে হবে, কিছু দিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে প্রাণ, রক্ত। যুদ্ধ করতে গেলে কত মানুষ মারা যায়, তারপরে যুদ্ধে এক পক্ষ জয়লাভ করে, অন্য পক্ষ পরাজয় বরণ করে। নজরুলও বলল এই যুদ্ধের জন্য প্রস্তুত হও, মৃত্যুকে ভয় করিও না। ইংরেজ সরকারের হাতে তো তোমাদের তিলে তিলে মরতে হচ্ছে, তার থেকে একই সঙ্গে, একই বাক্যে, একইভাবে, দলবদ্ধভাবে আমরা যদি এই অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, জানি কিছু মানুষ মরবে, আমাদের অনেক রক্ত ঝরবে, কিন্তু এই রক্তের পরেই ভারতবর্ষের মাটিতে নেমে আসবে শান্তি, আকাশে উড়বে জাতীয় পতাকা, আর
ভারতের মাটিতে আকাশে বাতাসে আর কখনো ক্রন্দনের সেই ধ্বনি ধ্বনিত হবে না। আর কখনো মা তার সন্তানের লাশ ধরে ঘরে কান্না করবে না। আর কখনো মা তার মৃত ছেলের লাশ ঘরে ঢেকে রেখে ভিক্ষার জন্য বাইরে বেরাবে না। আর কোনো বোনকে তার শাখা সিঁদুর হারাতে হবে না। আর কোনো বোনকে বিধবা হতে হবে না। তাই যুদ্ধ ঘোষণা করো, মৃত্যুকে ডেকে নাও, ভেবে নাও এই যুদ্ধেই তোমার মৃত্যু। এই মৃত্যুর মধ্যেই লুকিয়ে আছে স্বাধীনতা। মৃত্যুর মধ্যেই আমরা পেয়ে যাব স্বাধীনতা। এই ত্যাগের মধ্যে আমরা ভারত মাতাকে স্বাধীন করতে পারব। নেতাজির কথা আমাদের মনে পড়ে যায়। নেতাজিও আমাদেরকে বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। অর্থাৎ রক্তের বিনিময়ে আমাদেরকে স্বাধীনতা অর্জন করতে হবে। নজরুল তার কবিতায় বুঝিয়ে দিল ভারতবর্ষের মানুষকে। তারপরেই বলছে, নাচে ওই কাল বৈশাখী। কাল বৈশাখী বলতে চৈত্র বৈশাখ মাসে দিনের শেষে অর্থাৎ বৈকাল বেলা দেখা যায় ভয়ঙ্কর মেঘ আকাশে ওঠে আর প্রচন্ড ঝড় বইতে থাকে। এই প্রচন্ড ঝড় পৃথিবীর বুকে অনেক কিছুকে ধ্বংস করে দেয়, তহচ নহচ করে দেয়, নিজস্ব গতিতে বয়ে যায়। আজকে ভারতবর্ষের মানুষকে, যুবক সম্প্রদায়কে বিদ্রোহী কবি কাজী নজরুল বলতে চাইলেন, তোমরা কাল বৈশাখীর ন্যায়, কাল বৈশাখীর মতো এই ভারতবর্ষের মাটি থেকে ইংরেজ সরকারকে উৎখাত করে দাও। এখান থেকে তাদেরকে ধ্বংস করে দাও। এখানে তাদের কোনো অস্তিত্ব রাখিও না। তাদেরকে নিশ্চিহ্ন করে দাও, নির্মূল করে দাও, নিশ্চিহ্ন করে দাও, আহ্বান করলেন। তারপরে কবি বলছেন, কাটাবি কাল বসে কি। কাটাবি বলতে অতিবাহিত করবি। তারপরে বলছে কাল, কাল মানে সময়। এইভাবেই কি তোরা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের যুবক সম্প্রদায়, তোরা কি এইভাবেই তোদের মূল্যবান সময়, মূল্যবান টাইম এইভাবেই কাটাবে? ইংরেজ সরকারের অত্যাচার সহ্য করে, ইংরেজ সরকারের অমানসিক নিপীড়ন সহ্য করে এইভাবেই কি তোমরা তোমাদের সময় পার করবে? তারপরে বলছে বসে কি, অর্থাৎ বসে বসে। আর কতদিন এইভাবে বসে থাকবে? আর কতদিন এইভাবে চুপ থেকে, বসে থেকে, অন্যায়ের বিরুদ্ধে মুখ না খুলে, প্রতিবাদ না করে কতদিন এইভাবে তোমরা অত্যাচার সহ্য করবে? কতদিন তোমরা এইভাবে ইংরেজ সরকারের লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্চনা সহ্য করবে? কতদিন, কতকাল তোমরা এইভাবে চলবে? তারপরে বলল, দে রে দেখি। আবারও কবি বলছে, দে, আমি দেখতে চাই। কি? ভীম। ভীম মানে ভয়ঙ্কর কারাগার। ভীম বলতে এখানে দেখো, ওখানে বলে দিয়েছে ভীম। ভীম শব্দটার অর্থ হচ্ছে ভয়ঙ্কর, আর কারার, কারার মানে কারাগার। ভীম কারার অর্থাৎ ভয়ঙ্কর কারাগারের। তার মানে কবি বলছি, দে দেখি, অর্থাৎ তোরা দে, আমি দেখছি। কি? না হলে ভয়ঙ্কর কারাগারের ওই ভিত্তি নারী,
ভিত্তি বলতে ভিত নাড়িয়ে দেওয়া, অর্থাৎ ইংরেজ সরকারের যে কারাগার, যে জেলখানা, এই জেলখানাকে কাঁপিয়ে দেয়। আর কিরকম করে কাঁপা? শুধু জেলখানার উপরটা কাঁপবে এইরকম না, জেলখানার ভিত পর্যন্ত কাঁপবে। অর্থাৎ ভূমিকম্পের নেই, ভূমিকম্পের মতো, ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠবে, এই রকম কাঁপিয়ে দেয়। অর্থাৎ এই রকম কাঁপাতে গেলে যাদের প্রয়োজন তারা হচ্ছে কারা? ভারতবর্ষের যুবক সম্প্রদায়, যারা পায়ের লাথি দিয়ে পাথর ভাঙতে পারে, যারা পায়ের লাথি দিয়ে অসম্ভবকে সম্ভব করতে পারে, সেই শক্তিধর শক্তিমান যুবক সম্প্রদায়কে কবি আহ্বান করছেন যে তোরা ইংরেজ সরকারের জেলখানার সেই ভিত নাড়িয়ে দে, হিলিয়ে দে, দুলিয়ে দে, কম্পন সৃষ্টি করে দে। তারপরে আবারও বলছে লাথি মার, ভাঙরে তালা। অর্থাৎ কবি, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বললেন, সেই জেলখানাতে লাথি মারো, সেই লাথি মেরে জেলখানাকে ভেঙে দাও, টুকরো টুকরো করে দাও। জেলখানার যে তালা, তালা বলতে আমরা সবাই জানি যে দরজা বন্ধ করার পর আমরা তালা করে দিই যাতে করে দরজা না খোলা যায়। জেলখানার যে তালা, সেই তালাটাকে ভেঙে দিতে বলা হলো। কি মেরে? বলছে লাথি মেরে। আর জেলখানা ভাঙতে পারে, জেলখানার তালা ভাঙতে পারে লাথি মেরে যারা, তারা কারা? তারা হচ্ছে যুবক সম্প্রদায়রা। 80 বছরের বৃদ্ধ কখনো লাথি মেরে জেলখানার তালা ভাঙতে পারে না। সে তালা ভাঙতে গিয়ে হয়তো নিজের পা ভেঙে বসে থাকবে। তাই কবি বারবার সেই শক্তিমান শক্তিধর যুবক সম্প্রদায়কে কবি আহ্বান করছেন, যদি এই কাজ করতে পারি তাহলে একমাত্র যুবকরাই করতে পারে, নচেত অন্য কেউ পারে না। তাই তো কবি আহ্বান করছে তাদেরকে যে লাথি মার, আর লাথি মেরে জেলখানা ভাঙ, জেলখানার তালা ভেঙে দে, জেলখানাকে টুকরো টুকরো করে দে, ধ্বংস করে দে, নিস্তে নাবুদ করে দে, মিশিয়ে দে ধুলির সঙ্গে, যাতে ইংরেজ সরকারও হাড়ে হাড়ে, তিলে তিলে, ক্ষণে ক্ষণে, মুহূর্তে মুহূর্তে বুঝতে পারে ভারতবর্ষের যুবক সম্প্রদায়ের শক্তি। তারা বুঝতে পারে ভারতবর্ষের যুবকদের তেজ, ক্ষমতা, পাওয়ার, তা বুঝিয়ে দে। তারপরে আবারও বলা হচ্ছে যত সব বন্দিশালা, বন্দিশালা বলতে কয়েদখানা, ভারতবর্ষের যে সব মানুষ ইংরেজ সরকারের বিরুদ্ধে মুখ খুলতেন, অন্যায়ের বিরুদ্ধে যারা মুখ খুলতেন, তাদেরকে ইংরেজ সরকার বন্দি করে নিয়ে গিয়ে জেলখানায় আটকিয়ে রাখতেন। কারণ একটাই, যাতে করে আর কেউ সরকারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে মুখ না খোলে, প্রতিবাদ না করে, প্রতিবাদের ভাষা যাতে খুঁজে না পায়। মানুষের মধ্যে ভয় সৃষ্টি করার জন্যই এ কাজ করা হতো। আজকে আমরা যাকে বিদ্রোহী কবি হিসাবে জানছি,
বিদ্রোহী কবি হিসাবে যাকে আমরা পেয়েছি, সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও ইংরেজ সরকারের এই জেলখানা থেকে মুক্তি পাননি। তিনাকেও অর্থাৎ আমাদের কবিকেও তারা জেল দিয়েছিলেন। আমাদের কবিও জেলে সময় কাটিয়েছেন। কিসের জন্য? ন্যায়ের জন্য, কোনো অন্যায়ের জন্য নয়, ন্যায় কথা বলার জন্য, সত্যকে তুলে ধরার জন্য, অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার জন্য, ঘুমন্ত ভারতীয় মানুষদেরকে জাগ্রত করার জন্য, মৃত অর্থাৎ যারা দেখেও দেখতো না, যারা শুনেও শুনতো না, যারা বুঝেও বুঝতো না, সেই সব ভারতীয়কে শোনানোর জন্য, দেখানোর জন্য, বোঝানোর জন্য নজরুল প্রতিবাদ করেছিল তার কবিতার মধ্য দিয়ে। আর সেই প্রতিবাদ করার জন্যই ইংরেজ সরকার আমাদের এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জেল দিয়েছিলেন। কিন্তু সত্য যে বড়ই কঠিন, রবীন্দ্রনাথ তার একটি কবিতায় বলে গেছেন, সত্য যে বড় কঠিন। অর্থাৎ সত্যকে কখনো হার মানানো যায় না, সত্য কখনো কারো কাছে মাথা নত করে না, সত্য চির সত্য। তাই নজরুলও কোনদিন ইংরেজ সরকারের কাছে মাথা নত করেননি। তিনি তার সেই বাণী, সত্য কথা তার কবিতার মধ্য দিয়ে ভারতের মানুষের কাছে তুলে ধরেছিল ইংরেজ সরকারের অত্যাচারের কথা। প্রতিবাদের ভাষাও তিনি শিখিয়ে দিয়েছিলেন ভারতীয় মানুষকে। তাই এখানেও বলা হলো, যত সব কয়েদখানা রয়েছে, জেলখানা রয়েছে, সমস্ত জেলখানা, সমস্ত কয়েদখানাকে ধ্বংস করে দাও, নিস্তে নাবুদ করে দাও, মাটির সঙ্গে মিশিয়ে দাও, নিশ্চিহ্ন করে দাও। তারপরে বলছে আগুন জ্বালা। শব্দগুলো শুনে আমাদের দেহের রক্ত গরম হয়ে যায়। নজরুলের ভাষা এত তীক্ষ্ণ যে ইংরেজ সরকারের রক্তকেও গরম করে তুলেছিল। কারণ নজরুল সেই ভারতের যুবক সম্প্রদায়কে বলল, জেলখানাকে লাথি মেরে ভেঙে দাও, জেলখানার তালাকে লাথি মেরে ভেঙে দাও। নজরুল এই কথা বলেই তিনি থেমে থাকেননি। তিনি আরো বললেন, ভাঙো, মাটির সঙ্গে গুঁড়িয়ে দাও, আর তারপরে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দাও, ভৎস করে দাও, যাতে তার কোনো চিহ্ন না থাকে। তাহলে একমাত্র কবি এই কাজী নজরুল, যে ইংরেজ সরকার এত ভয়ানক, তারপরেও নজরুলের এত তীক্ষ্ণ বাণী, তীক্ষ্ণ কথা তিনি প্রচার করে যাচ্ছেন, তিনি বলেই যাচ্ছেন, থেমে থাকেননি। সময়ের ন্যায়, নদীর গতির ন্যায় তিনিও বলে যাচ্ছেন। নজরুল আরো একটা জায়গায় বলেছিলেন, আমি ভবিষ্যতের নই নবী। অর্থাৎ আমি বর্তমানের কবি ভাই, ভবিষ্যতের নই নবী। নজরুল এটাই বুঝিয়েছিল, আমি বর্তমানের কবি, আমি বর্তমানকে যা দেখি তাই আমার কবিতায় লিখি। আমি ভবিষ্যৎবাণী করতে আসিনি, কারণ ভবিষ্যৎবাণী করাটা হচ্ছে নবীদের কাজ, আমার কাজ নয়, কবিদের কাজ নয়, আর আমি তো কবি। তারপরে আবারও নজরুল বলছেন, আগুন জ্বালা ফেল উপারি,
অর্থাৎ আগুন জ্বালিয়ে দাও সেই জেলখানায়, কয়েদখানায় আগুন জ্বালিয়ে পুড়িয়ে দাও, পুড়িয়ে পুরো জেলখানাকে, কয়েদখানাকে উপড়িয়ে ফেলে দাও। যেমন আমরা দেখি কাল বৈশাখের ঝড়ে বড় বড় গাছগুলো তার শিকড় সহ উল্টিয়ে পড়ে থাকে, সেই রকমই বলল যে জেলখানা, কয়েদখানাগুলোকে উপড়িয়ে ফেলে দাও, আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দাও। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা এবং আজকে ভাঙার গান কবিতাটি পূর্ণাঙ্গ আলোচনা শেষ করলাম। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি তোমাদের বাড়ির কাজ দিয়েছি, দুটি প্রশ্ন দিয়েছি। প্রশ্ন দুটি হচ্ছে, 1 নম্বর, কারার ওই লৌহ কপাট ভেঙে করে লোপাট, কার লেখা, কোন কবিতার অংশ এটি, কেন এমন উক্তি? 5 মার্ক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, গাজনের বাজনা বাজা, কে মালিক, কে সে রাজা? কোন কবিতায় কে এই উক্তিটি করেছেন? কেন গাজনের বাজনা বাজাতে বলেছেন কবি? এই দুটি প্রশ্ন তোমরা উত্তর করবে। উত্তর করার পর আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখানে পাঠাবে, আমি ওখানে দেখব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা করনি তাদেরকে করার জন্য আহ্বান জানাই। অবশ্যই অবশ্যই ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই শেষ। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে, আবারও নতুন কোনো কবিতার সঙ্গে।